আসসালামু আলাইকুম প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? আমি আপনাদের সাইফ আছি সাথে। আর আজকে কথা বলবো রিসেন্টলি মুক্তি পাওয়া একটি হলিউড হরর মুভি নিয়ে। মুভিটির নাম ব্যাগহেড। বাবার মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে একটা পুরনো বিল্ডিং এর মালিক হয় একটা কিশোরী মেয়ে, কিন্তু সে জানতো না এই বিল্ডিং এর সাথে জড়িয়ে আছে এক অনেক পুরাতন অশুভ অভিশপ্ত প্রেত। কি হবে তার সাথে? সেই প্রশ্নের উত্তর নিয়েই আজকের কাহিনী। কথা না বাড়াই, লেটস জাম্প ইনটু দ্য এক্সপ্লেনেশন। কাহিনীর শুরু হয় কুইন্সহেড নামক একটি পাব বিল্ডিং এ। মাঝরাতে এক যুবক কড়া নাড়ে পাবের দরজায়। দরজা খুলে দেয় পাবের মালিক ক্রিস্টোফার লার্ক। ছেলেটির নাম নেইল সিলভারম্যান। নেইল ক্রিসকে অনুরোধ করে কারো সাথে দেখা করিয়ে দিতে এবং বিনিময়ে সে তাকে $2000 অফার করে, কিন্তু ক্রিস নীলকে ফিরিয়ে দেয়। নীলের মতো অনেকেই এখানে আসে, আর ক্রিস এখন আর কারো প্রস্তাবেই রাজি হয় না। হতাশ হয়ে নীল সেখান থেকে চলে যায়। নীল চলে যাওয়ার পর একটি ভিডিও রেকর্ডারের সামনে বসে ক্রিস্টোফার। ক্যামেরায় তাকিয়ে সে বলতে শুরু করে এক অবিশ্বাস্য কাহিনী। ক্রিস্টোফার বলে, এই সম্পত্তির সাথে এক অশুভ শক্তি ওতপ্রোতভাবে জড়িত। সেই নারী বেজমেন্টে বাস করে। যখনই বাড়ির দলিলে তোমার নাম লিখবে, তখন থেকে তুমি তার অস্তিত্বের অধিকারী হবে। কোনোভাবেই ওই শক্তিকে বাইরের দুনিয়ায় আসতে দিও না, কিন্তু আজকে রাতে এই অভিশাপকে আমি আমার সাথেই শেষ করে দেব। যদি এই ভিডিও তুমি দেখে থাকো, তবে জেনে নিও আমি তাকে ধ্বংস করতে সফল হইনি। এই বলে ক্রিস পুরো বাড়িতে পেট্রোল ঢালতে শুরু করে। বেসমেন্টে গিয়ে সে আগুন দিতে যাবে, এই সময় সব বাতি নিভে যায়, আর পর মুহূর্তেই কেউ একজন এসে দাঁড়ায় ক্রিসের সামনে। সাথে সাথে ক্রিসের গায়ে আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখায় পুড়তে পুড়তে নির্মম মৃত্যু হয় ক্রিস্টোফার লার্ক নামক এই নিঃসঙ্গ বৃদ্ধের। পরের দৃশ্যে আমরা দুই তরুণী বান্ধবীকে দেখতে পাই। ছোটখাটো মেয়েটির নাম আইরিশ এবং তার সাথের মেয়েটির নাম লিয়ানা। আইরিশ চরম অর্থ সংকটে আছে। তার চাকরি চলে গেছে কারণ সে তার বসের যৌন আহ্বানে সাড়া দেয়নি। এদিকে ভাড়া দিতে না পারায় তার অ্যাপার্টমেন্ট থেকেও তাকে বের করে দেওয়া হয়েছে। তার বান্ধবী লিয়ানা তার পাশে দাঁড়িয়েছে এবং যতদিন খুশি তার বাসায় থাকার আমন্ত্রণ জানাতেই এইখানে এসেছে। এই সময় আইরিশের ফোনে একটা কল আসে, আর ফোনে আইরিশকে জানানো হয় যেই বাবাকে আইরিশ আরো অনেক আগে থেকেই মৃত হিসাবে জানত, তার সেই বাবা আসলে এতদিন জীবিত ছিল, আর এখন তার বাস্তবিক মৃত্যু ঘটেছে। বাবার মৃত্যুর পর তার সব স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক এখন আইরিশ। বাবার মৃত্যুতে আহামরি ব্যথিত হওয়ার কোনো কারণ না থাকলেও এই সম্পত্তির খবর আইরিশের জন্য একটা ব্লেসিং এর মতো হয়ে এলো। কিন্তু এটা আসলেই কি কোনো নিয়ামত নাকি অভিশাপ, সেই প্রশ্নের জবাব পেতে এখনো বাকি আছে। আইরিশ সেই স্থানে পৌঁছালে জানা যায় আইরিশের বাবাকেই আমরা শুরুতে দেখেছিলাম। আইরিশের লাস্ট নেম হচ্ছে লার্ক, আর সেই ক্রিস্টোফার লার্কের একমাত্র কন্যা। প্রপার্টির দায়িত্বে থাকা সলিসিটর আইরিশকে জানায় তার বাবার রেখে যাওয়া ঋণ পরিশোধের বেশিরভাগ অর্থ শেষ হয়ে গেছে। এখন তার জন্য অপেক্ষা করছে তার বাবার রেখে যাওয়া একটি পাব, যার নাম কুইন্সহেড। আইরিশ সলিসিটরকে নিয়ে কুইন্সহেডে যায়, আর এত বড় প্রপার্টি তার নিজের ভেবে সে বেশ অবাকই হচ্ছিল। সবকিছু যেন অবিশ্বাস্য লাগছিল তার। সলিসিটর তাকে এই জায়গাটি বিক্রি করে দিতে বলে, কারণ গত 400 বছর ধরে অনেকেই চেষ্টা করেও এই বিল্ডিংটি রিনোভেট করতে পারেনি। আইরিশ সিদ্ধান্ত নেওয়ার আগে একটি রাত এই জায়গায় কাটাতে চায়। রাতে সে কল দিয়ে লিয়ানাকে সবকিছু জানায়, আর লিয়ানা জানায় সে পরদিনই এখানে চলে আসবে। রাতে আইরিশের গভীর ঘুম হঠাৎই ভেঙে যায় কোনো একটা অদ্ভুত শব্দে, আর পর মুহূর্তেই সে একটা হার্টবিট মিস করে। তার সামনে দাঁড়িয়ে আছে একটা মানুষ। সেই নীল যে আগেও এসেছিল ক্রিস্টোফারের কাছে। শুরুতে আইরিশ আতঙ্কিত হলেও নীল তাকে শান্ত করে এবং তাকে একই অফার দেয়। আইরিশ যদি তাকে বেসমেন্টে যাওয়ার সুযোগ করে দেয়, তবে সে তাকে $4000 দেবে। সে বলে নিচে তার ওয়াইফ আছে, সে তার সাথে একটাবার কথা বলতে চায়। আইরিশ মোটামুটি নিশ্চিত হয় এই লোকটির মাথায় সমস্যা আছে, কিন্তু যেহেতু তার টাকার দরকার, তাই সে টাকাগুলো নেয় এবং নীলকে পরদিন আসতে বলে। পরদিন আইরিশ বেসমেন্টের চাবি খুঁজে রাখবে নীলের জন্য। আইরিশ বুঝতে পারে এই বেসমেন্টে হয়তো কোনো অদ্ভুত কিংবা হিস্টোরিক কোনো কিছু আছে, যার জন্য অনেকেই টাকার বিনিময়ে নিচে গিয়ে ট্যুর করতে চাইবে। তাই পরদিনই সে সলিসিটর থেকে সমস্ত সম্পত্তির মালিকানা নিজের নামে হস্তান্তর করে। নিজের হাতেই সে দলিলে তার নাম লিখে দেয়। আইরিশ লার্ক জড়িয়ে যায় কুইন্সহেডের সাথে। সন্ধ্যা নাগাদ লিয়ানা চলে আসে আইরিশের বাসায়।
আইরিশ লিয়ানাকে নীলের ব্যাপারে সবকিছু খুলে বলে। শুরুতে লিয়ানা বিরক্ত হলেও আইরিশ তাকে কনভিন্স করে যে নিচে যাবে আর চলে আসবে, আর তার জন্য $4,000 কোনো ছোট বিষয় না। আপনার বাসার বেসমেন্টে যদি কেউ একটু উঁকি দেওয়ার জন্য $4 লাখ অফার করত, আপনি কি না করতেন? স্বাভাবিক, রাইট? যাক, মাঝরাতে নীল আবারও আসে এবং তারা তিনজন একসাথে নিচে যায়। বেসমেন্টে একটা ভীতিকর মূর্তি এবং একটা চেয়ার ছাড়া আর কিছুই ছিল না। অপর পাশের একটা দেয়ালে বেশ বড় একটা গহ্বর। গহ্বরের ওপাশে নিকষ কালো অন্ধকার। নীল ভয়ার্ত কণ্ঠে কাউকে ডাকতে থাকে, কিন্তু কেউ জবাব দেয় না। লিয়ানা আর আইরিশ ব্যাপারটাকে খুবই হালকাভাবেই নিচ্ছিল। কিছুক্ষণ অপেক্ষা করে আইরিশ বিরক্ত কণ্ঠে নিজেও একবার ডাক দেয়, কে আছো? বেরিয়ে এসো। আর তার কথা শেষ হওয়ার সাথে সাথে সেই গহ্বরের ভেতর থেকে বেরিয়ে আসে এক পাশবিক নারী মূর্তি। তার মাথায় একটি চটের ব্যাগ দিয়ে ঢাকা, শরীরের চামড়া অসম্ভব ফ্যাকাশে। মুহূর্তেই অন্তরাত্মা উড়ে যায় আইরিশ আর লিয়ানার। তারা যেন নড়তেও ভুলে গেছে। মূর্তিটি সোজা আইরিশের দিকে যেতে শুরু করে। ভয়ে আতঙ্কে আইরিশ চিৎকার করে বলে, আমাকে ছুবে না, পেছনে সরো। মূর্তিটি হঠাৎই থেমে পেছনে সরে যায়। স্পষ্ট বোঝা যাচ্ছিল এইটা আইরিশের আদেশ মানছে। আইরিশ মনে কিছুটা বল ফিরে পায় এবং একে চেয়ারে গিয়ে বসতে বলে। দ্রুত নীল চেয়ারে জিনিসটার দুইটা হাতি বেঁধে ফেলে। এরপর তার সামনে বসে মূর্তিটিকে অনুরোধ করে তার স্ত্রী সারার সাথে কথা বলিয়ে দিতে। মূর্তিটি একটি হাত বাড়িয়ে দেয় এবং নীল তার হাতে সারার একটি আংটি তুলে দেয়। সাথে সাথে মূর্তিটি সেই আংটিটি মুখে দিয়ে গিলে ফেলে, আর এরপরই বিচ্ছিরিভাবে মূর্তিটির শরীর পরিবর্তন হয়ে যায় এক নারীর শরীরে। নীল দ্রুত ব্যাগ সরিয়ে দেখে এ তার ওয়াইফ সারা নয়, অনেক বছর আগে আত্মহত্যা করে মারা যাওয়া তার মা। তাকে একা এবং অসহায় অবস্থায় রেখে নিজেকে শেষ করে দেয়ায় সে সারা জীবন তার মাকে ঘৃণা করেছে। সে ক্ষুব্ধ কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি আমার সাথে কেন এমন করলে? জবাবে মহিলা অস্বাভাবিকভাবে চেয়ে বলে ওঠে, আমি কখনোই বাচ্চা নিয়ে নিজের স্বাধীনতা নষ্ট করতে চাইনি। তোকে দেখলে আমার অসহ্য লাগতো, ঘেন্না লাগতো। কি শুনতে কষ্ট হচ্ছে ছেলে? আয় তোকে একটা চুমু খাই বলে পাশবিকভাবে হাসতে থাকে মহিলা। আর হঠাৎ সে তার হাতের বাঁধন খুলে ঝাঁপিয়ে পড়ে নীলের ওপর। বিচ্ছিরি দৃশ্যটি দেখে আইরিশ চিৎকার করে তাকে থামতে বলে, আর সাথে সাথেই থেমে যায় মূর্তিটি এবং আইরিশের আদেশে ফিরে যায় নিজের অন্ধকার গহ্বরে। উপরে ফিরে এসে পরদিন নীল আবারও নিচে যেতে চায়, কারণ সে তার বউ সারাকে যে কোনো মূল্যে দেখতে চায়। সে আরো $4,000 অফার করে এবং আইরিশের জবাবের অপেক্ষায় থাকবে জানিয়ে সেখান থেকে চলে যায়। আইরিশকে সেই সলিসিটার একটা ভিডিও দিয়েছিল যা ক্রিস্টোফার এই সম্পদের পরবর্তী মালিকের জন্য রেখে গিয়েছিল। সেটি ওপেন করে আইরিশ ও লিয়ানা জানতে পারে নিচের ওই অপশক্তির মৃত মানুষকে ফিরিয়ে আনার শক্তি আছে, কিন্তু মাত্র 2 মিনিট পরেই মৃত ব্যক্তির সত্তাকে সে অধিকার করে এই মূর্তি। যত বেশিক্ষণ কথা বলা হবে তার শক্তি তত বেশি বাড়তে থাকবে। সে এই বাড়ির মালিকের আদেশ মানবে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। আর সেই কালো গহ্বরের অন্য পাশে যদি কেউ যায়, এমনকি বাড়ির মালিকও, তবে তার মৃত্যু নিশ্চিত। এই অপশক্তি বেসমেন্টের বাইরে বেরোতে চায়, আর এইটা যেই কোনো মূল্যে আটকাতেই হবে। এইসব জেনে লিয়ানা সেখান থেকে দ্রুত চলে যেতে চায়, কিন্তু আইরিশ তাকে বোঝায় কয়েকটা দিন যদি তারা এটা করতে পারে তবে দুইজনের স্বপ্ন পূরণ করতে প্রয়োজনীয় টাকা তারা পেয়ে যাবে। জাস্ট অল্প কয়টা দিন, এরপর তারা এই জায়গা বিক্রি করে দেবে। পরদিন আইরিশ নীলের বাসায় যায় এবং নীল তাকে জানায় কিভাবে এক প্রতিবেশী বৃদ্ধের মাধ্যমে সে জানতে পেরেছিল ওই বেসমেন্টে মৃত ব্যক্তিকে অর্থের বিনিময়ে ফিরিয়ে আনা যায়। এদিকে বাসায় বসে লিয়ানা ইন্টারনেটে এই বাড়ির প্রাক্তন মালিকদের নিউজ পড়ছিল, যাদের সবাই অপঘাতে মারা পড়েছে। তাদেরই একজনকে এক মুহূর্তের জন্য দেখতে পায় সে। আতঙ্কে অস্থির হয়ে তাকে আক্রমণ করতে যেতেই লিয়ানা দেখতে পায় সেখানে কেউ নেই। এইটা হয়তো নেহায়েত একটা হ্যালুসিনেশন। সেই রাতে আবারও চেষ্টা করে তারা, আর এইবার নীলের ওয়াইফের দেখা পাওয়া যায়। নীল তাকে দেখে কান্নায় ভেঙে পড়ে। মেয়েটিকে সে খুব ভালোবাসত, কিন্তু এরপরই নীল তাকে জিজ্ঞেস করে সে কার সাথে মিলে নীলকে চিট করছিল, কারণ নীল জানতে পেরেছিল যে সারা তাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, অথচ তাদের মাঝে সবকিছু ঠিকই ছিল। এরই মাঝে কার অ্যাক্সিডেন্টে মারা যায় সারা। কিন্তু এতক্ষণে 2 মিনিট শেষ হয়ে যায় আর সারার ভেতর জেগে ওঠে সেই পিশাচ। আইরিশ তার মাথায় ক্যাপ পরাতে গেলে সে ট্রিক করে আইরিশকে ওই গহ্বরের কাছে নিয়ে যায় এবং তাকে আক্রমণ করে বসে। ভীপ্তস চেহারার পিশাচটি আইরিশকে হত্যা না করে কানে কানে বলে, আমরা দুজনই এখানে বন্দী। এরপর সে ভেতরে চলে যায়।
উপরে ফিরে আইরিশ নীলকে বাসায় চলে যেতে বলে এবং নিজে কিছু সময় একা কাটাতে চায়। এই সময় সে তার বাবার আত্মাকে দেখতে পায় আর তার সামনে কিছু ভিশনস আসে। ক্রিস্টোফার আইরিশের কাছে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তাই সে শেষবারের মতো তার বউ অর্থাৎ আইরিশের মা ওয়েনকে ডেকে আনে। সে চাইছিল সবকিছু পুড়িয়ে দিয়ে সেখান থেকে চলে যেতে, কিন্তু সে নিজেই পুড়ে মারা যায়। এইসব দেখতে দেখতে নিজের অজান্তেই একটা ছবি আঁকে আইরিশ। সেই রাতে হঠাৎই আইরিশের ঘুম ভেঙে যায় অদ্ভুত কোনো শব্দে। উঠে অনেক খোঁজাখুঁজি করেও সে লিয়ানকে কোথাও খুঁজে পায় না। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সে বেসমেন্টে নেমে আসে, আর নেমেই সে তার বাবাকে দেখতে পায়। তার বিস্ময়ের রেশ কাটার আগেই তার চোখের সামনে তার বাবা নিজের মুখের চামড়া টেনে ছিঁড়তে থাকে, আর ভেতর থেকে বেরিয়ে আসে সেই পিশাচের মাথার ব্যাগ। রাগে, ক্ষোভে, আতঙ্কে আইরিশ তার গলা চেপে ধরে আর তার নিজেরই দম আটকে আসে। সেই ব্যাগ সরিয়ে সে দেখে ব্যাগের নিচে তার নিজেরই মুখ। এই সময় আইরিশের ঘুম ভেঙে যায়, কিন্তু স্বপ্নের প্রভাব কাটে না। তার গলায় তার নিজেরই চেইন ফাঁসের মতো আটকে গিয়েছিল। মৃত্যুর দ্বার প্রান্তে সে চলে গিয়েছিল। এই সময় তাকে ফিরিয়ে আনে লিয়ানা। এই ঘটনার পর লিয়ানা আর ওই বাড়িতে এক মুহূর্ত থাকতে রাজি হয় না, কিন্তু আইরিশকে মানব সভ্যতার সেই আদিম অভিশাপে ধরে ফেলেছে। সেই অভিশাপের নাম লোভ। আইরিশ লিয়ানার সাথে খারাপ ব্যবহার করে বসে, যার ফলে লিয়ানা কষ্ট পেয়ে ঘর থেকে বেরিয়ে যায়। লিয়ানা রিসার্চ করে এই ঘরের আগের যেই মালিকের হদিশ পেয়েছিল, এবার সে সেই মালিকের পরিত্যক্ত বাড়িতে যায়। এত কিছুর পরেও মেয়েটি চাইছিল আইরিশকে এই ভয়ানক পিশাচের কবল থেকে মুক্ত করতে। সেখানে গিয়ে সে বেশ কিছু ডকুমেন্ট পায় আর জানতে পারে ওই মালিক এই অভিশাপ কাটানোর একটা উপায় খুঁজছিল। সে বুঝতে পারে যদি ব্যাগহেডের মাধ্যমে ওই মালিকের আত্মাকে ফিরিয়ে আনা যায়, তবে তাকে জিজ্ঞেস করা যাবে সে কি কোনো সমাধান পেয়েছিল কিনা। লিয়ানা আইরিশকে কল দিয়েও পায় না, কারণ আইরিশ তখন শোক কাটাতে মদ খেয়ে অচেতন। সে আবারও বাড়ি ফিরে আসে আর আইরিশকে বাড়িতে না পেয়ে খুঁজতে খুঁজতে নেমে আসে বেসমেন্টে, আর এইখানে তার সামনে চলে আসে সেই পিশাচ। পালাতে গিয়ে লিয়ানের ব্যাগ সেখানে পড়ে যায় আর আগের মালিকের ব্যবহৃত এক টুকরো রুমাল নিচে পড়ে। সাথে সাথে সেই কাপড়ের টুকরো মুখে নিয়েই আগের মালিককে ডেকে নিয়ে আসে পিশাচ নিজেই। এইটা দেখে লিয়ান থেমে যায় আর তাকে জিজ্ঞেস করে এই অভিশাপ থেকে মুক্তির উপায় কি, কারণ সে নিজেও তো আগের মালিককেই ডেকে আনতে চাইছিল। সো কোইন্সিডেন্টলি তার নিজের ইচ্ছাই পূরণ হয়েছে। জবাবে মালিক বলতে শুরু করে এই সব কিছুর শুরু কিভাবে হয়েছিল। প্রাচীনকালে ব্রাদারহুড নামক এক সংঘবদ্ধ গোষ্ঠী ছিল। তারা এমন একটি নারীকে আবিষ্কার করে যার মধ্যে মৃত ব্যক্তিদেরকে ফিরিয়ে আনার অতি প্রাকৃতিক ক্ষমতা ছিল। তারা সেই নারীর ক্ষমতাকে অপব্যবহার করতে চায়, কিন্তু মেয়েটি যখন রাজি হয় না, তখন তারা তাকেই ডাইনি অপবাদ দিয়ে হত্যা করে। কিন্তু মৃত্যুর ওপার থেকে আবারও ফিরে আসে সেই নারী, কিন্তু ভিন্ন এক পৈশাচিক রূপে। তার প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে শুরু করে সেই শহর। চারদিকে ছড়িয়ে পড়ে রোগ আর মহামারী। ফসলের মাঠ হয়ে ওঠে অনুর্বর। তাকে থামানোর জন্য ব্রাদারহুড তখন কালো জাদুর আশ্রয় নেয়। তারা একটা ডার্ক রিচুয়াল করে আর তাকে এই জায়গার বেসমেন্টে আটকে রাখে। অনেক বছর পর সেই ব্রাদারহুডদেরই এক বংশধর আবারও এই ওয়ালটি ভেঙে একে বের করে। তার উদ্দেশ্য ছিল আবারও এর ক্ষমতাকে অপব্যবহার করা। তখন থেকেই এই অভিশাপ বাড়ির মালিকানার সাথে মিশে যায়। এই স্থানের মালিককে সেই পিশাচ নিজের দুর্দশার জন্য দায়ী মনে করে। তাদের জন্য তার মনে শুধুই তীব্র ঘৃণা। সব শুনে লিয়ান বলে, কিন্তু আমার বান্ধবী এসবের কিছুই জানে না। সে কেবল উত্তরাধিকার সূত্রে এই জায়গাটা পেয়েছে। কিন্তু কথা বলতে বলতে লিয়ান ভুলে গিয়েছিল যে 2 মিনিট পার হয়ে গেছে। পিশাচটি বলে, দুঃখিত, তোমার জন্য এখানে কোনো উত্তর নেই, আছে শুধু যন্ত্রণা। বলেই সে লিয়ানের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতক্ষণে আইরিশের হুঁশ ফেরে। সে ফোনে লিয়ানের ভয়েস মেসেজ পায়, যেখানে সে বেসমেন্ট থেকে তার কাছে সাহায্য চাইছে। পাগলের মতো নিচে ছুটে যায় আইরিশ তার প্রিয় বান্ধবীকে বাঁচাতে। তার বাবার সাবধানবাণী উপেক্ষা করে সে ঢুকে পড়ে সেই গহ্বরের ভেতরে গিয়ে সে লিয়ানকে খুঁজে পায়। কিন্তু ফিরতি পথে সে দেখতে পায় লিয়ানের বিকৃত নিথর দেহ পড়ে আছে নিচে। তাহলে সে যাকে লিয়ান ভেবেছে, সে কে? তীব্র আতঙ্ক ভর করে আইরিশের মনে। দিকবিদিক শূন্য হয়ে দৌড়ে সে বেরিয়ে আসে কোন রকমে। এই সময় নীল এসে তাকে বেসমেন্ট থেকে পালাতে সাহায্য করে। কোনো এক বিশেষ কারণে প্রেতটি আইরিশকে হত্যা করেনি। আর কেন করেনি, সেই প্রশ্নের উত্তর আমরা একদম শেষে জানতে পারব। উপরে এসে সে আইরিশকে নার্ভ ঠান্ডা করার জন্য 2টা মেডিসিন খাওয়ায়। যে লিয়ানা সবসময় সব বিপদে তার পাশে ছিল, তার এমন নির্মম মৃত্যুর জন্য আইরিশ নিজেকেই দায়ী মনে করতে থাকে।
সে সিদ্ধান্ত নেয় সে পার্মানেন্টলি সে বেসমেন্ট বন্ধ করে দেবে। পিশাচের ক্ষমতা কেউ ব্যবহার না করলে পিশাচও শক্তিহীন হয়ে পড়বে। কিন্তু এই সময় আইরিশ হঠাৎ খুব ঘুমন্ত অনুভব করে, তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে সে। নীল তাকে বলে এই কাজটা সে নিজেই করতে পারবে। সে আইরিশকে কিছুক্ষণ বিশ্রাম নিতে অনুরোধ করে। পরিশ্রান্ত আইরিশ নীলকে দায়িত্ব দিয়ে শুয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পরে যখন তার হুঁশ ফেরে, সে গিয়ে দেখে বেসমেন্টের দরজা খোলা। সন্তর্পণে নিচে নেমে সে শুনতে পায় নীল ওই পিশাচকে বলছে, আইরিশ তোমাকে ঘৃণা করে, কিন্তু আমি চাই তোমার গার্ডিয়ান হতে। বিনিময়ে তুমি শুধু আমাকে প্রতিদিন আমার সারার সাথে কথা বলতে দিও, আমি তোমাকে নিরাপদে রাখব। এই সময় পিশাচ সারার রূপ ধারণ করে। সে নীলকে বলে, আমি তোমার বাচ্চার মা হতে চলেছিলাম। আমরা চাইলে এখনো একসাথে থাকতে পারি নীল, কিন্তু তোমাকে গেটকিপার অর্থাৎ আইরিশকে হত্যা করতে হবে। নীল বলে, আমি খুনি নই সারা। জবাবে সারা বলে, কিন্তু আমাকে তো খুন করেছ তুমি। সেদিন আমাদের ঝগড়া হয়েছিল আর তুমি আমার ড্রিঙ্কে কিছু একটা মিশিয়ে দিয়েছিলে। নীল জবাব দেয়, ওটা সামান্য একটা অ্যাংজাইটি রিডিউসিং পিল ছিল, ওটা খেলে ঘুম পায় জানতাম, কিন্তু আমি বুঝতে পারিনি তুমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়বে রাগ করে। অর্থাৎ যেই পিলটা নীল আইরিশকে দিয়েছিল ওই একই পিল সে সারাকেও দিয়েছিল। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় গাড়ি চালানোর কারণেই সারার অ্যাক্সিডেন্ট হয়। এই সময় হঠাৎ নীল আড়ি পেতে সব শুনতে থাকা আইরিশকে দেখে ফেলে। সে বুঝতে পারে আইরিশ তার সব কথাই শুনেছে। খুনের নেশা চেপে ধরে নীলকে। সে আইরিশকে তাড়া করতে করতে রুপটপে নিয়ে যায় আর এক পর্যায়ে ওপর থেকে ফেলে দিয়ে সে আইরিশকে খুন করে ফেলে। অর্থের লোভ আইরিশের মৃত্যুর কারণ হয়ে যায়। অন্য সব মালিকের মতোই আইরিশও শিকার হয় অপমৃত্যুর। নীল আইরিশের মোবাইল নিয়ে বেসমেন্টে ফিরে আসে। সেই ফোন মুখে নিয়ে এইবার আইরিশের আত্মাকে আনা হয়, কারণ নীল চাইছিল আইরিশকে দিয়ে দলিলে সাইন নিয়ে এই সম্পত্তি এবং ওই প্রেতের মালিক হতে। কিন্তু এইখানে রিভিল হয় এক বিশাল মাস্টার প্ল্যানের, আর আমরাও বুঝতে পারি কেন গহ্বরের ভিতরে পেয়েও প্রেতটি আইরিশকে তখন হত্যা করেনি। শত শত বছর ধরে এই প্রতিশোধের আগুনে জ্বলা নারীর প্রেত মুক্তির অপেক্ষায় ছিল। সে নীলকে ধোঁকা দিয়ে আইরিশকে হত্যা করিয়েছে, যদিও তখনও আইরিশেরই নাম ছিল সেই দলিলে। এরপর সে আইরিশের আত্মাকে ব্যাগহেডের মধ্যেই ফিরিয়ে এনেছে, আর 2 মিনিট পরেই আইরিশের অস্তিত্বে প্রেতটি অধিকার প্রতিষ্ঠা করে ফেলে। সুতরাং আইরিশই তার মালিক, আবার সেই এখন আইরিশ। এখন থেকে সে নিজের মর্জির মালিক। ব্যাপারটা বুঝতে পেরেছেন তো প্রিয়জনেরা? একে একে সে নীলের মায়ের এবং তার ওয়াইফ সারার রূপ ধারণ করে তাকে আঘাত করতে থাকে এবং সর্বশেষ আইরিশের রূপ ধারণ করে তাকে শেষ করে ফেলে। এরপর সে তার নিজের কয়েদখানা এবং সেই দলিলকে আগুনের লেলিহান শিখায় ফেলে বেরিয়ে আসে মুক্ত পৃথিবীতে। And the great evil has been unleashed. এরপর কোন অন্ধকার ঘনিয়ে আসবে পৃথিবীর বুকে, এই প্রশ্ন সামনে রেখেই শেষ হয় ব্যাগহেড মুভিটির কাহিনী। হয়তো নিকট ভবিষ্যতে কোন সিকুয়েলে আমরা এর পরের ঘটনা জানতে পারব। তো প্রিয়জনেরা, এই ছিল আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন, যার নাম ছিল ব্যাগহেড। কাহিনীটি আপনাকে শোনাচ্ছিলাম আমি সাইফ। ভিডিও এডিটিং এর দায়িত্বে আছেন সামিয়া রহমান। এবং আজকে বিদায় নিচ্ছি, কিন্তু শীঘ্রই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো মুভির কাহিনী নিয়ে। যদি এই চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন সাইফ বিন রহমান এবং আমাদের ফার্স্ট চ্যানেল নাইটেলস বাংলা। সবাই ভালো থাকুন, প্রিয়জনের খেয়াল রাখুন। আল্লাহ হাফিজ।